নাটক 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 চলিতেছে নাটক নষ্টা নোংরাদের। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এক এক করে সবার কথাই বলা হবে। ফার্স্টেই আমি আপনাদেরকে একটু শিরোনামটা জানিয়ে দিচ্ছি, তারপরে বিস্তারিত শুনবেন। আপনারা দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, একদম না টেনে টেনে দেখবেন। ওকে, তো চলেন আগে আমরা শিরোনামটা বলি। শিরোনাম হচ্ছে গিয়ে বদাকে ভালোবাসতে পারে নাই তিশা। তিশার মুখে হাদিস, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিশা কেন ভালোবাসতে পারে নাই সেটা বলবো। সেকেন্ড হচ্ছে গিয়ে মাল্টি নোংরার গাঞ্জাখোর হাফ প্যান্ট মার্কা স্বামী। হিতি নাস্তা আনতে গেছে সকালবেলার, সে সকালবেলার নাস্তা আনতে গিয়া এসি নিয়ে আসছে। মাল্টি নোংরা এই বিষয়ে কোনো কিছুই জানে না যে তার স্বামী এসি আনবে, সে কোনো কিছুই জানে না, বুঝছেন। শিরোনাম 3, তানজিলা। আহারে, বাপের পরিচয় নাই, এরপরে আবার নিজের যে সন্তানটা হয়েছে বা নিজের যে বিয়েটা হয়েছে সেটাও অবৈধ। এই অবৈধ বিয়ার অবৈধ সন্তানটার বৈধতা দেওয়ার জন্য 4-5 গোষ্ঠী মিল্লা উঠা পড়া লাগছে। যেমনি হোক, পাড়ায়া হোক, চ্যাপটায়া হোক, বৈধতা দিতেই হবে। তো যেটা আল্লাহ তাআলা না করছে, যেটা আল্লাহ তাআলা অবৈধ বইলা ঘোষণা দিছে, ওইটা কি কারো বাপের সাহস আছে বা সাধ্য আছে ওই জিনিসটার উল্টানোর? নাই। কিন্তু এই যে মাদার অফ মাফিয়া করবে, করতেই হবে। ও নামাজের জন্য ওর ভাতারকে ধরে ক্যাচে পারুল খালা যে ইচ্ছা মতো কয়েকটা কথা কইল, তারপরেও আর লজ্জার মানে কিছু কি হবে না কোনো দিনও? এর আগে নাইলে গিয়া ওর শাশুড়ি কথা শোনাইছিল। আপনারা কি ওই ভিডিওটা দেখছিলেন? যে পারুল খালা ওর বাপে যখন গিয়া অসুস্থ ছিল, ওই ঢাকায় মিমের বাসায় ছিল, যখন ও টাকা পয়সা কিছু দিতে পারতেছিল না, এটা নিয়ে ও নিচে নামে না, মানে মানুষের কথার জন্য হ্যান ত্যান। তো এটা নিয়েও কিন্তু একটা ভিডিও আছে, আমার হাতেও কিন্তু ওই ভিডিওটা আছে। আমি কিন্তু আমার গসিপ কুইন ভিডিওতে ওই ভিডিওটা শেয়ার করব ইনশাল্লাহ, একটু সময় লাগবে আমার। তো ওই ভিডিওটার মধ্যে বলছিল যে এটা তো মানে হিন্দিতেই বলছিল যে এ তো মানে কেমনে জানি করে কইছিল যে আরও হয়, আরও হয়। তো আরও হয় বলতে গিয়ে ওর শাশুড়িরও ওই জায়গাটায় ওই কথাটায় মিন করছিল। আমি যেহেতু হিনে ফুটেজ দিব না, সেই ক্ষেত্রে আমি এত কথা বলতে পারবো না। তো সেইখানে ওইবার নাইলে গিয়া পারুল খালারে ওর শাশুড়ি গুতাইছিল যে পোলার বউরে ইচ্ছা মতো কেঁচা বা কবা। তাহলে এখন কে পারুল খালা আবার সেম জিনিসটা, সেম কথাটা কইতাছে? আপনারা একটু আমার কন্ত। কারণ একজন মানুষ যখন দেখবে যে কি রে, এত একটা নষ্টা নোংরা, একটা দুশ্চরিত্রে, একটা পাছাঙ্গাল্লা মহিলারে একটা অবিবাহিত ছেলে ঘরে এনে উড়াইছে, একটা ভালো পরিবেশে উড়াইছে, তারপরেও যখন দেখতেছে যে ওই মহিলাটার কাছে ছেলে কোনো দাম পাইতেছে না, ছেলে কোনো মূল্য পাইতেছে না, বা পুরুষটা কোনো মূল্য পাইতেছে না, তো সেখানে আশেপাশে মানুষ কি চুপ করে থাকবে? আপনার আচ্ছা, একটা কথা বলেন, আপনাদেরকে একটা কথা বলি। এই যে বর্তমান যে চলমান পরিস্থিতি, প্যালেস্টাইন নিয়ে যে পরিস্থিতি হইতেছে, এইটা নিয়ে বেশি কথা বলা যাবে না, কারণ আমার ফেসবুক রেস্ট্রিকশনে চলে গেছে। কারণ আমি ওই একটা হ্যাশট্যাগ ব্যবহার করছিলাম, তারপরে আবার ওইটা নিয়ে একটা পোস্ট দিছিলাম, দেখে আমার এটা রেস্ট্রিকশনে চলে গেছে 11 মাসের জন্য। তো ওইটার ইনকাম বন্ধ হয়ে গেছে, তারপর আবার গিয়া মানে রিচমুচ সব পড়ে গেছে। হ্যাঁ, তো এখন এটা নিয়ে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলা যাবে না, বাট আমি আপনাদেরকে একটুকু বলতেছি যে ধরেন যে কাহিনীগুলো হইতেছে বহির্বিশ্বে, এখন আমরা একটা মুসলিম, আমরা চাবো না যে আরেকটা মুসলিম বা মুসলিমদের উপরে কোনো কিছু হোক। আমাদের কি হৃদয় রক্তক্ষরণ হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আমি যে কতবার যে কাঁদছি সেটা ঠিক নেই, আমি এগুলো বলতে পারি না বা বলতে চাইও না। কতবার যে কষ্ট পাইছি, কতবার যে মানে বড় বড় নিঃশ্বাস
ছাড়ছি, মানে কত কিছু করছি সেটা বলা যাবে না। তো আমাদের কি খারাপ লাগতেছে না, কষ্ট লাগতেছে না? লাগতেছে। তেমনিতে একটা মানুষ যখন দেখবে যে কিরে একটা মহিলারে 5টা জিনিস দিয়ে সাইরাও স্বামী ভালো না, তো সেই ক্ষেত্রে আরেকজন মানুষ প্রতিবাদ করবে। বাপির সাথে এটা নিয়ে কিন্তু তিশার সাথে কয়েক দফায় ঝগড়া হয়েছে, অনেকবার ঝগড়া হয়েছে। ঝগড়ার মূল উৎস হচ্ছে গিয়ে তানের সাথে ক্যাটক্যাট করে। মানে তানের সাথে বাপি ক্যাটক্যাট কেন করে, কিসের জন্য করে? কারণ তান কথা শুনে না। তো বাপির তো এখনই তো বাপির তো এটা হওয়ারই কথা। কারণ বাপি যেই কাজগুলো করছে নিজের বাপ মার সাথে, ওইটা তো প্রকৃতপক্ষে ওইটা বাপির কান দিয়ে আবার ফেরত আসবে, তাই না? তো ওই জিনিসগুলো দেখে কিন্তু মানুষ বলে। আর যেখানে বাপের ছেলেরা শাসন করে, বাপের সন্তানদের বকে, সেইখানে কিন্তু মার বাপের সাথে রাগারাগি করার বা বাপের সাথে করার কোনো দরকারই নেই, কথাই নেই। কারণ সন্তানের ভুল পাইলেই বাপেরা করে। আমাকে তো পিঠে একবারে শুয়ায় ফেলাইতো, সত্যি কথা যেটা, ফালতুমি না, একবারে পিঠে শুয়ায় ফেলাইতো। ওই যে পুলিশ স্কুলে পড়তাম, তো পুলিশ স্কুলের মানে রুলস তো বুঝেনি। ওইখানে তো আর বাহিরের মানুষ বা বাহিরের পোলাপান পড়তে পারতো না। বাহিরের পোলাপান পড়তে গেলে সেটাতে অনেক ঝামেলা হইতো। আর বাহিরের মানুষদের বেশি অ্যালাউ করতো না। তো সেখানে দেখা গেছে কি যে একটা নাম্বার কম পাইলে স্কুলে তো পেদানি খাইতে মানে হইতো, বাসায় এও খাইতে হইতো, এমনও হয়েছে। তো সেই যাত্রায় আমাদের মারা কখনো কোনো সময় কোনো কিছু বলে নাই, কারণ সন্তানের ভুল দেখলে বাপে বা মা এটা শাসন করবে। কিন্তু তিশার জন্য বাপি তানেরে শাসনই করতে পারে না। মানে তার ছেলে ধরেন যে একটা নষ্টামি নোংরামি করে আসবো, তারপরেও গিয়ে ছেলেরে বলবে বাহ, মানে এটা মাগিনুরের মাদার অফ মাফিয়ার বুদ্ধি, যে আমার সন্তানকে আমি নোবেল দিয়ে ঘরে তুলবো। একটা সেরিলে ওর মতো একটা 14 হাঙ্গেল্লা মাগিরে লয়ে ঘরে উঠবো, ও ফুল দিয়ে বরণ করবো, কারণ ও তো একটা চোট্টা, ও তো একটা নডি। বুঝতে পারছেন? তো বাপ্পির সাথে এই বিষয়গুলো নিয়ে গ্যামজ্যাম হয়। তো এই গ্যামজ্যামগুলোর জন্য এরকম সাধারণভাবেও যদি বাপ্পির মার সামনে এই জিনিসগুলো নিয়ে ঝগড়াঝাটি হতো, বাপ্পির মা, আমি এটা বলি সব মারা সব সন্তানরাই এটা করবে বা সব ভাই বোনরাই এটা করবে, যে যদি দেখে যে ভাই বোন বা মার সামনে ছেলেকে ধইরা বউ ইচ্ছা মতো ক্যাচাইতেছে, তো সেখানে মার খারাপ লাগবেই স্বাভাবিকভাবে, এটাই বিষয়। তো বাপ্পির ক্যাচাইতো এটা নিয়ে নাজমা বেগমের সাথেও লাগালাগি হইতো। তো লাগালাগির এক পর্যায়ে গিয়া বুঝে নিত কেমন দফা হইতো, তো তখন একটা কথাকথি হইতো। তাহলে একটা মুরব্বী মানুষ একটা কথাবার্তা বলে, সেইটা নিয়ে ওর দোষ হয়, তো তখন ওই মহিলা বাইচা ছিল, তখন নাইলে ওই মহিলা পারুল খালারে শিখাই দিছে তো পারুল এরকম করে কবি। পারুল কিন্তু একলা ধরেন পারুলরে করছে যে পারুল একলা এই কথাগুলো বলবে। তো ওইদিকে কিন্তু আবার তিশার হইয়া কিন্তু যে কাজের বেটি ওয়ও কিন্তু কম কথাবার্তা বলে নাই বাপ্পির মারে। এই যে এতগুলা কথা যে পারুল খালা তিশারে কইছে, এটা তার বিবেক থেকে বলছে, এটা সে চোখে দেখছে, এর জন্য বলছে। এখন তিশা কিন্তু বলতে পারবে না যে এখানে এ শিখাই দিছে, হ্যান শিখাইতে দিছে, তেন শিখাই দিছে। একটা মহিলা মানুষ কিভাবে ক্যামেরার সামনে বলে যে আমি আমার স্বামীরে দেখতে পারি না? কিভাবে বলতে পারে? কারণ ও ওই ক্যারেক্টারের, ও একজন পুরুষে শুধু দেখতে পারে না, ও এরকম হাজারো পুরুষরে দেখতে পারে না। যে পুরুষের সাথে ওর থাকাথাকি হয়ে যায় সেই পুরুষরেও দেখতে পারে না। এখন বলতেছে যে বাপ্পির এসে ভালোবাসতে পারে না। আচ্ছা, কয় যে মন থেকে ভালোবাসে, সেটা বাপ্পিরে বাসতে পারে না। বাপ্পিরে মন থেকে ভালোবাসবে কেমনে? ওর মনে হইতেছে গিয়া ওই যে ঢাকা শহর যখন প্রথম বাসা বাড়িতে কাজ করতে আসছিল, তো তখন গিয়া একটা বাবু নামের একটা বাড়িওয়ালার ছেলের সাথে ওর সম্পর্ক হয়। বাবু ছিল শিক্ষিত একজন মানুষ। তো ও গিয়ে এই কিবরিয়ার সাথে মানে ভিকটিম ফাদারের সাথে গিয়া বলছিল যে ওর লাইফে বাবু যেরকম করে আসছে, বাবুরে যেরকম করে ও ভালোবাসছে, সেরকম করে ও আর কাউরে কখনো কোনো দিন ভালোবাসতে পারবে না। তাহলে যে এই কথা বলছে বা যার মনে চিন্তা করেন যে এখন পর্যন্ত পুরানো ভালোবাসার কথা মনে আছে, তাহলে সে তার বর্তমান স্বামীরা কীভাবে ভালোবাসবে? কিভাবে?
এই বাবুর সাথে সম্পর্ক থাকাকালীন অবস্থায়ও এই বাপ্পির সাথে গিয়ে বাপ্পি ওয়াল টপকায় ওর সাথে দেখা করতো। তো এখন কথা হইতেছে গিয়ে একটা মহিলার মনের মধ্যে যদি 10-12টা পুরুষ ঘোরাঘুরি করে তাহলে তার স্বামীরে তো সে ভালোবাসবে না। আবার ওদিক দিয়ে দেখেন বেয়াইয়ের সাথে কিন্তু তার খুব ভালো সম্পর্ক, সাকিবের বাপের সাথে সাকিবের চাচার সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক, যত ভালো সম্পর্ক মনে করেন বাহিরের পুরুষগুলোর সাথে তিশার। তো সেখানে কিন্তু ওই যে আসিফ যে আছে, আসিফও কিন্তু আছে ভালো সম্পর্কের। তো সেই ক্ষেত্রে এত এত পুরুষে যদি ভালোবাসে তাহলে স্বামীরে কেমনে ভালোবাসবে? ভালোবাসা কি থাকে? কী যে বলেন না আপনারা। তবে একটা জিনিস আপনারা দেখেন, পারুল খালা কিন্তু একদিক দিয়ে এমন এমন কথা মাইরা দিছে যে কথাগুলো আপনারা মানে ঘরের মানুষ ছাড়া কিন্তু এগুলা কেউ জানবে না। পারুল খালা বলতেছিল যে মানে তিশার কথা বলতেছিল যে তুমি 1 সেকেন্ডও আমার ছেলের সাথে ভালো ব্যবহার করো না। আসলে শুধু এটা কিন্তু তিশা না, তিশা একা না যে সে স্বামীর সাথে একা খারাপ ব্যবহার করে বা তিশা 1 সেকেন্ডও স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। তিশা সহকারে মানে মাদার অফ মাফিয়া থেকে শুরু করে ওর যে বোনগুলা আছে বা ওর মা আছে, এরা কেউই তাদের স্বামীদের সাথে ভালো ব্যবহার করে না। তো সেইখানে তিশা আবার ভালো ব্যবহার করবে এটা আশা করেন কিভাবে? ওর যেরকম প্ল্যান প্রোগ্রাম বা ও যেরকমভাবে চিন্তাভাবনা করে যে ওর নষ্টা মনের চিন্তাভাবনা যা থাকে, কার ঘর ভাঙবে, কার ভাঙবে, কার গোপন তথ্য ফাঁস করবে, ও সারাদিন সেটার মধ্যে থাকে। কিন্তু দেখেন পারুল খালা আজকে যে কথাগুলা কইছে, আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা আমি জানি না। আমার কয়দিন ধরে কী হয়েছে আমি নিজেও জানি না। বেশি কথা বলতে গেলে দেখা গেছে বা বেশি কাজ করতে গেলে আমি হাঁপায়া যাই, এরকম একটা আমার সমস্যা এই ইমিডিয়েট দেখা দিছে। ইনশাআল্লাহ ওইটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু পারুল খালা যেই কথাগুলো বলছে, অতীত পারুল খালা কিছুদিন আগেও কিন্তু কিছু কথা বলছিল যেই কারণে তিশা ওর শাশুড়ির দিকে আঙ্গুল তুলছিল, মানে শাশুড়িরে এক প্রকার ভিলেন বানাই দিছিল। তো এখন তো পারুল খালারে কেউ শিখাই দেয় না, এখন তো শাশুড়ি নাই, এখন এগুলা কে শিখাই দিছে? তাহলে হয়তো এখন কথার কথা ধরতে গেলে এখন কইতে হয় যে তিশা নিজেই শিখাই দিছে ভিডিওর জন্য, কারণ এদের তো লাত্তি উষ্টা খায়া ভিডিও বানানোর অভ্যাস আছে, ভিউ কামানোর অভ্যাস আছে, সেই হিসেবে তো করতেই পারে। তো এমনও না যে মানে সমস্ত কিছু সাজানো, দেখলেই কিন্তু বোঝা যাইতেছে যে এটা পারুল খালা জোরে যে বাঁশগুলা দিছে ইচ্ছা করেই দিছে। আর পারুল খালা তো আগে থেকে সমস্ত কিছু দেখে শুনে বুঝে। হ্যাঁ, তো এটা একটা লজ্জার একটা বিষয় যে একটা কাজের বুয়ার হাতে কিভাবে ধোলাই খায় মানে তিশা। চিন্তা করছেন একটা কাজের মানুষের হাতে বা একটা মানুষের সাথে এত এত গভীর সম্পর্ক হয়, সেই সম্পর্কের জেরে তিশারে দইরা ইচ্ছা মতো ধানায় পানায় দেয়। এটা ঠিক আছে, এটা একদম ঠিক আছে, কারণ তিশার যে লেভেল, তিশাও তো খাবে ওই সমস্ত মানুষদের হাতে ঝাড়ুর বাড়ি, জুতার বাড়ি। ওর ভবিষ্যতে যে আরও কত কত কিছু আছে, ওর ছেলে মেয়েদেরকে শাসন করতে দেয় না, এটার জন্য ওর ভবিষ্যতে অনেক পস্তাইতে হবে। এই যে বাপ্পির মা যেরকমভাবে পস্তায় পস্তায় মারা গেছে, সেরকমভাবে ওরও হবে, ওর এমন অবস্থা হবে, ও তো গিয়ে মনে করেন তাও আরেকজনের বাড়িতে উঠতে পারছে, আরেকজনের বাড়িতে, তিশার কিন্তু না, সেখানে গিয়ে আরেকজনের বাড়িতে উঠছে। এই ভাগটা যদি পায় তাহলে বাপ্পির বাপের সম্পত্তির মধ্যে তান যদি বিয়ে করে আনে তাহলে তান উঠবে, কিন্তু বাপ্পির সম্পত্তির মধ্যে কিন্তু তান উঠতে পারবে না। ব্যাপারটা বুঝছেন তো? সেইখানে যার কী অবস্থা হবে, কী অধঃপতন হবে, সেটা আল্লাহ জানি বাছাই রাখে, আমরা জানি দেখতে পারি। আমি আপনাদেরকে কিছু কথা বলবো এই ভিডিওর মধ্যেই। আমি চাই নাই যে বিষয়টা নিয়ে কথা বলি। আমি টুংটাং করে যতটুকু বলতে পারি ততটুকুই বলবো, আপনারা একটু সুন্দর করে শুনবেন। আপনাদের যদি কোনো কিছু খাইতে মনে চায়, বাংলাদেশি পণ্য খাবেন, ওই অভিশপ্ত জাতির বা অভিশপ্তরা যেই সমস্ত জিনিসগুলা বানায়, সেই সমস্ত জিনিসগুলো আপনারা খাবেন না, বা সেই সমস্ত বা সেই কোম্পানির জিনিসগুলো আপনারা ব্যবহারও করবেন না, প্লিজ। এটা একটা রিকোয়েস্ট থাকলো আমার।
আমি যেই কথাটা আপনাদের আগে বলতাম সেই কথাটা একটু পরে বলছি, হ্যাঁ? তো আমি আবার বলবো নি, নতুন করে আবার বলবো নি পরবর্তী সময়ে। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতেছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, আল্লাহ তাআলা বলছে যে তোমার গায়ে যদি জোর থাকে তাইলে তুমি সেটার প্রয়োগ করো। যেখানে দেখবা যে অন্যায় সেখানে তুমি কথা বলবা। যদি কথা বলতে না পারো, প্রতিবাদ করতে না পারো, তাহলে গিয়া ঘৃণা করো। তো সেক্ষেত্রে সমস্যা কি, আমরা তো কিছু করতে পারতেছি না, যতটুকু হয়তো কি দোয়া ছাড়া আর কিছু করতে পারতেছি না, অন্ততপক্ষে এইটা তো বয়কট করতে পারি, তাই না? তো কী পরিমাণের অসভ্য অভিশপ্ত জাতি হইলে চিন্তা করেন, আল্লাহ তাআলা এতবার সুযোগ দেওয়ার পরেও এরা নিজেদের নবী রাসূলরে চিনে নাই, নবীরে চিনে নাই। তাহলে এদের মতো কপাল পোড়া জাতি, অভিশপ্ত জাতি আর একটাও আছে? নাই। সুতরাং আপনারা এই ফকিন্নিগুলারে বা এই অভিশপ্ত জাতির মানে বুঝেনি তো, ওই জিনিসগুলো বয়কট করবেন। আমি এত ইন ডিটেলস বলতে পারি না, যেহেতু আমার রেস্ট্রিকশন খাইছি ফেসবুক থেকে, ইউটিউব থেকেও, মানে বুঝেনি তো। যাই হোক, তো এখন মাল্টি নোংরার বিষয়ে কথা বলি। মাল্টি নোংরার স্বামী মাল্টি নোংরাকে এসি কিনে দিছে, মাল্টি নোংরা জানে না। এদের দেখেন, আমি আপনাদের সাথে আগেই কিছু বিষয় ক্লিয়ার করছিলাম যে এদের যে এক একটা নাটক, হ্যাঁ, এদের নাটকগুলা হচ্ছে গিয়া যে ভিউজ ব্যবসাগুলো হয়েছে গিয়ে ঈদের পরে কোনো কিছু প্রোডাক্ট কিনবে বা কিছু জিনিস কিনবে, ঘর সাজানো জিনিস কিনবে, এর জন্য হয়েছে। আমি আপনাদেরকে নাটকগুলা পাই টু পাই ভাবে করে স্ক্রিপ্টগুলো কীভাবে সাজানো হয়েছিল বলে দিছি। হ্যাঁ, কিছু ছিল, একবারে যে ছিল না তেমন না, কিছু জিনিস ছিল আর কিছু জিনিস মিথ্যাও ছিল। তো সেটার সুবাদে এখন তারা শপিং করছে, শপিং বলতে এসি কিনছে। এই এসি কেনার টাকা পাইছে কই? মাল্টি নোংরার জামাই কি এমন ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করে সে প্রত্যেক মাসে মাসে জিনিস কিনতেছে? কারণ ওই যে টাকাটা, ওই যে গত 2 মাস ধরে যে কাহিনী করছে, সেইটার টাকাগুলা ধাপে 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 পাইতেছে। তো পাওয়ার এক পর্যায়ে এই যে এখন শপিং বা এখন এসি এটা সেটা মিলে অনেক টাকা খরচ। কারণ এরা এই জিনিসগুলো নাটক করেই করছে, যাতে করে ঈদের সময় তো বহুত খরচাদি পড়ে। তো এই খরচগুলো তো এদের একার পক্ষে চালানো সম্ভব না। আর মাল্টি নোংরা তো মনে করেন যে ওই করছে, ভিডিও দিতে পারে নাই, সেই হিসেবে গিয়ে মোবাইলের জন্য বা যে কোনো ইয়াতে হোক দিতে পারে নাই, বা অসুস্থতার জন্য দিতে পারে নাই। তো এখন এই টাকাগুলো উঠাইতে হবে। এই টাকাগুলো কিভাবে উঠাইছে আপনারা দেখছেন। এই যে মাল্টি নোংরা যে বলতেছে যে সে কিছুই জানে না এসি সম্পর্কে বা এসি কেনা সম্পর্কে, কিছুই জানে না, এটা একটা ডাহা মিথ্যা কথা। এইটার প্ল্যান প্রোগ্রাম না মাল্টি নোংরার সাথে কি না করে তারপরে গিয়ে কি এসিটা কিনছে? আপনাদের কি মনে হয়? এই যে যখন বাইকের যখন সেল প্রাইস দিছে, তখন আমি আপনাদেরকে কি বলছিলাম না যে শারমিন একদিক দিয়ে বলতেছে যে ওর জামাই নাই, বাহিরে পাঠাই দিছে, আর একদিক দিয়ে শারমিনের জামাই কিন্তু নিজেই ভিডিও বানাই দিতেছিল। এটা শারমিনের বান্ধবী জিনিসগুলো কিন্তু এক্সপোজ করছে। তারপরে আবার বাহিরের থেকে যে মানুষটা আসছে, সেই মানুষটা হয় গেটের বাইরে দাঁড়ায় থাকবে, যেহেতু তাদের বাসার মধ্যে সারপ্রাইজ দিবে। তো সেই ক্ষেত্রে ও কিন্তু তিনতলায় ছিল, তিনতলার থেকে নামতে সিঁড়িতে দিয়ে নামতে তারপরে নিচতলায় এসে, তার মানে বোঝা যায় যে ও কিন্তু ঘরেই ছিল। তারপরে আবার ফুটেজও ছিল যে মাল্টি নোংরার বান্ধবী ভিডিও বানাই দিছে, দেখাইতেছিল যে রাজমিস্ত্রি যখন শারমিন ওই কথা কইতেছিল যে সে বাসায় নাই, সে বাহিরে গেছে রেডি হইতে, ওই ভিডিও কিন্তু দেখাই দিছে। তাহলে এখন মাল্টি নোংরা যে কইতেছে যে আমি কিছু জানি না, এটা কিভাবে সম্ভব? একটা মানুষ একটা জিনিস কিনবে, ঘরের একটা জিনিস কিনবে বা একটা ভালো মন্দ, সেটা কি স্বামী স্ত্রী বসে কি আলাপচারিতা করে না? তো সেরকমই করছে। এখন সে বলতেছে সে কিছু জানে না। মাল্টি নোংরা কইতেছে যে কালকে আমি কইছি যে আমার শরীর ভালো না, কি গরম আর সহ্য হইতেছে না। তো পরের দিন মানে আজকে এসি নিয়েছে, কালকে এসি নিয়েছে, এরকম। আচ্ছা, মাল্টি নোংরা যে ওর মার বাসায় ছিল, ছাদের উপরে ছোট্ট একটা কুঠুরের মধ্যে ছিল, তখনও তো অনেক গরম ছিল। ওইটাও তো 5 তলা না 6 তলা, মানে ছাদের রুমগুলা, ওদের পরে আর কোনো ইউনিট নাই, ওটাই হচ্ছে গিয়ে ছাদ।
একপাশে ছাদ। তো সেইখানে গিয়া ওইখানেও তো গরম ছিল, কই তখন তো এসি কিনে নাই। আর এইবার এসি কিনছে, একেবারে কওয়ার সাথে সাথে এসি কিনছে। এগুলা কি জাতিরা জানে না? এগুলা কি বুঝে না? আসলে এগুলা বুঝে না ওই সকল মানুষেরা, যে সকল মানুষেরা মনে করেন যে এদেরকে হু আম্মা হু আম্মা ডাকে। হ্যাঁ, হু আম্মা হু আম্মা বুঝেন তো, হুজুর হুজুর করে। তো শারমিনের ব্যাপারে কিন্তু আমি গতকালকের আগে একটা দিছিলাম, যে কল রেকর্ড দিছিলাম, যে তিশা নিজে কইছে যে সাবিনা একটা আর আমার স্বাস্থ্য বোন শারমিন একটা, ওগরে দুইজনের যদি আনাম গরু কাইটা দেওয়া যায় ওটা খায়া হালাইব। ওরা এত মিথ্যা কথা কয়। হ্যাঁ, এই যে যে প্ল্যান, ওই মোটর সাইকেলের যে প্ল্যান, এই প্ল্যানটাও কিন্তু ছিল মাল্টি নোংরার, সমস্ত কিছু ছিল মাল্টি নোংরার। এখন তারা একবারে কিচ্ছু জানে না, কিচ্ছু ভাজা মাছটা উল্টায় খেতে জানে না। ওরে যেই স্বামী গিয়া বলছে যে নিজের বউয়ের শারীরিক অক্ষমতার কথা যেই স্বামী গিয়া প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে কইতে পারে, সেই স্বামী আবার এত ভালো হয় কিভাবে? এত ভালো হইলে তো তার 2টা সংসার নষ্ট হইতো না। তারপরে আবার যে তার যে ঘরের যে 2টা সন্তান আছে, সেই সন্তানগুলারও তো মানে বাপ হারা হইতো না। এই যে একটা ঈদ গেছে, এই এত দায়িত্ববান পুরুষ, এত দায়িত্ববান স্বামী, তো তার ছেলে মেয়েদেরকে কি দেখার দায়িত্ব ছিল না, কর্তব্য ছিল না? দেখছে বা কিছু একটা করছে? করে নাই। তাহলে এটারে কি দায়িত্ববান পুরুষ কয়? আচ্ছা, দায়িত্ববান পুরুষ কারে কয়? হাটে ঘাটে মাঠে যে সমস্ত পুরুষেরা কাজ কাম কইরা আয়সা বউরে পালে, ওই সমস্ত মানুষদেরকে বা ওই সমস্ত পুরুষদেরকে বলে দায়িত্ববান পুরুষ। যেই বেটা কাজ করে না, কাম করে না, কিচ্ছু করে না, বোর টাকায় চলে, বোর টাকায় ফিরে, বোর টাকায় খায়, বোর টাকায় হওয়ায় বয়, বদনাটা পর্যন্ত বোর টাকায় কেনে, তো সেখানে আবার সেই পুরুষ আবার দায়িত্ববান হয় কেমনে? যে বেটা কিনা নিজের সন্তানের একটা ঈদের মধ্যে একটা কাপড় কিনা দিতে পারে না, হোক যত লিখিত হোক, পরিত হোক, যত যাইভাবে নিক, তাই না? সন্তান তো, তো সেই সন্তানের সাথে সাক্ষাৎ করতে পারে না ঈদটার মধ্যে, তো সে আবার দায়িত্ববান। যত মুখে মুখে হোক দায়িত্ববান, এটা কি দায়িত্ববানের মধ্যে পড়ে? এত দায়িত্ববান পুরুষ, এত দায়িত্ববান ছেলে বাপ মা বস্তির মধ্যে থাকে। তো এই বস্তির মধ্যে থাকা নিয়ে এখন বাপ মা বস্তির মধ্যে থাকে, এখন আর সমস্যা হয় না। ওই যে যখন নারায়ণগঞ্জে পলাই গেছিল, তখনকার গিয়া তার বাপ মা সারা থাকবে না, তার বাপ মা নিয়ে থাকবে, হ্যান থাকবে, ত্যান থাকবে, তখন বাপ মার প্রতি খুব ভালোবাসা বাড়ছিল। আসলে ওই যে এখন বউ পাইছে যে, এর জন্য এখন বাপ মার দরকার পড়ে নেই। তো এইগুলারে আসলে দায়িত্ববান পুরুষ বলে না। আমি যদিও বিগত কয়েকদিন যাবত এদেরকে নিয়ে কোনো কথাবার্তা বলতেছি না, তো নিজের একটু ঝালাই দিতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ দিয়ে দেবো। আর ওই যে বলছি যে আমি বেশিক্ষণ কথা বলতে পারি না, আমার সমস্যা হয়, তো এর জন্য গিয়ে একটু হ্যান ত্যান জ্ঞান করি। আচ্ছা, এখন একটু জারজটার কথা না কইলেই হয় না। তো এই জারজ তানজিলা যে সারা বছর পানি ভাঙ্গার কথা, বা প্রেগনেন্ট, বা মা হওয়া, বা বাবুর আব্বু, এরকম ইত্যাদি ইত্যাদি নিয়ে যে অস্থির হয়ে আছে, অথচ বেবি শাওয়ারের অনুষ্ঠানে এই অবস্থা কেন? মানে চুপি চুপি, তানজিলার যেরকম আকিকা নাকি হয়েছিল ওইরকম চুপি চুপি চোরের মতো, হ্যাঁ, ঠিক তেমনিতেই এই নাচানাচি বাদে বেবি শাওয়ারটা হয়েছে। আহারে জারজ, সমস্ত ঝামেলা এই জারজের উপর দিয়েই যায়। অনেকেই বলতে পারে যে তানজিলার দাদি মারা গেছে, তাই অনুষ্ঠানটা না করার মতন করছে। আমার কথা হলো, কিছুদিন আগে যে নাজমা বেগম মারা গেছে, সেই শোকে, মানে নকল শোক, তানজিলার বেবি শাওয়ারের আয়োজন বাপ্পির বাসায় হয় নাই। এই জাতীয় অনুষ্ঠানে আয়োজন হয় সাধারণত মেয়ের পক্ষেরই, কিন্তু যেহেতু অনুষ্ঠানটা সাকিবদের বাসায় হয়েছে, তো সেখানে তো শোকের কোনো কথাই আসে না। সাকিবদের আবার কিসের শোক? তাদের তো প্রথম সন্তানের ঘরের প্রথম সন্তান আসা উপলক্ষে বিরাট ধুমধাম করে অনুষ্ঠান করার কথা ছিল, যদিও সেটা তানজিলার খরচেই হইতো, সেটা কিন্তু তারা করে নাই। আর আরেকটা বিষয় হইতেছে গিয়ে, তারা কিন্তু এটা বারবারই না করছে যে এইটা এমনিতেই করতেছি। বাপ্পি তিশা কিন্তু এই জিনিসটা বলে নাই যে এটা অনুষ্ঠান করতেছি। তানজিলা বলছে যে আমার অনুষ্ঠান, এইটা বলছে। তানজিলা বলছে অনুষ্ঠান। বাপ্পি তিশা তো স্বীকারই করে নাই যে তাদের অনুষ্ঠান হইতেছে, বা এই জাতীয় বা কোনো কিছু হইতেছে, এটা কিন্তু বলে নাই। হ্যাঁ, কেন বলে নাই? কারণ
ঠ্যাঙ্গানি খাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে তানজিলার যে এই ওর যে আকিকা, তানজিলার কিন্তু আকিকাটাও হয়েছিল গিয়ে চুরি কইরা, চোরের মতো করছিল। এই 20 বছর বয়সে গিয়ে আকিকা দেয় কারো মানে এটা সম্ভব? 20 বছরের সময় আকিকা দিছে কারণ দিয়া ওই যে বাপ পীরে বাপ বৈধ বানানোর জন্য, যে দেহুক বৈধ বানাই, এটাই তো বাপ, ঠিক আছে এরকম। তো আসলে কি এটা কি সত্যি যে বাপের বৈধতা দিলেই যে বাপ হয়ে যাবে? ওই যে কিয়ামতের দিন ওই যে বাপের নাম দিয়েই কিন্তু সন্তানদের ডাকবে, হ্যাঁ? তো তখন কি লাভটা কী হবে? তো ওই নামেই তো যাইতে হবে। আর এই যে বাপ্পির নাম কইরা যে বিয়েটা বইছে, এই বিয়েটা কি বৈধ হয়েছে তানজিলার? কোনো দিনও বৈধ হয় না। তানজিলার সন্তান অবৈধ, তানজিলার বিয়েটাও অবৈধ। আপনারা এটা একটু যে কোনো ইসলামিক স্কলারের খোঁজ খবর নিয়ে তারপরে দেন। ওই যে কে বলছে জানি, শেখ আহমদুল্লাহ থেকে শুরু করে তারপরে মাদানী হুজুর, হুজুর বলছে যে বাপ যদি মৃতও হয় তারপরেও ওইটা সামনে লেখা নিতে হবে যে মৃত অমুক, মৃত সমুক, বাপের নাম দিতেই হবে। বাপ মারা গেলেও বাপের নাম উল্লেখ করতে হবে। ওই এটা বলতে পারেন যে উনি আমার মায়ের দ্বিতীয় স্বামী, হ্যান ত্যান, এটা বলতে পারেন, কিন্তু নিজের বাপের নাম সবসময় বলতে হবে। ওই লোকেরে নিজের বাপ বইলা স্বীকার করা যাবে না, তাহলে এটা একদম নাজায়েজ কাজ। আর আল্লাহ তাআলা এগুলারে মানে এইগুলা করলে আল্লাহ তাআলা তাদের যারা করবে তাদের উপর আল্লাহ তাআলা লানত দিছে। সুতরাং আল্লাহ যে জিনিসটার প্রতি লানত দিছে, আল্লাহ যে জিনিসটাকে ঘৃণা করে, সেই জিনিসটাকে বৈধতা দিলে বা বৈধতা বানাইতে গেলে বা বৈধতা বানাইলে যে কত বড় কঠিন শাস্তি হবে সেটা হয়তো এই পরিতে না গিয়ে জানলেও ওই পরের পরিতে ঠিকই পরকালে ঠিকই জানবে। হ্যাঁ, তো এই যে সামান্য মনে করেন বাপ্পি থেকে শুরু করে তানজিলা বা যেই হোক, এই ঘুষ গবর দিয়ে সেরা যে বাপের বৈধতা দিছে বা বাপের এই নাম নিয়ে তারপরে যে বিয়েটা দিছে, এটা একদম একটা পবিত্র সম্পর্করে যেভাবে অপবিত্র বানানো যায়। দেখেন এখন বেশিরভাগ সময় কিন্তু মানুষ বিয়ে করতে ভয় পায় বিভিন্ন কারণে। এমন কাহিনিগুলো হইতেছে কিন্তু বাংলাদেশে অহরহ। তো এইগুলো কিন্তু একটা পাপ, যেখানে গিয়ে হাদিসে বর্ণিত আছে যে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলছে যে সন্তানাদি বয়স হইলেই বিয়ে দিয়ে দাও। সেখানে কিন্তু কোনো উল্লেখ করা নাই যে অমুক বয়সে দিবা সমুক বয়সে দিবা, কারণ যত দেরি করে দিবা তত আরও সমস্যা, তত আরও জিনা করবে। তো এই জিনিসগুলো অনেকে বুঝে না, কিন্তু দেখেন যেখানে গিয়া আল্লাহ তাআলা একটা জিনিস না করে দিছে যে নিজের সন্তান বা নিজের বাপের নাম দিতে হবে, তো সেইখানে দিতে হবে মানে দিতে হবেই। এটা নিয়ে কোনো ফাতরামি বা এটা নিয়ে কোনো ফাইজলামি করা যাবে না বা করবেও না। এটা মানে সাধারণ মানুষের, একজন মুমিন ব্যক্তির দুঃসাহসই হবে না যে সে গিয়ে এত বড় একটা কাজ করুক বা আল্লাহর উপর দিয়ে খবরদারি করুক, এটা কখনোই সে করবে না। এগুলো করবে বাপ্পিদের মতো কিছু মুনাফেক নাফরমান যারা আছে, তারা গিয়া এই সমস্ত কাজকামগুলো করবে, কইরা হাদিস দিবে। গতকালকে বাপ্পি যেরকমভাবে গিয়া নাটক সিনেমা কইরা যায়, তারপরে কয় কি বাইরানোর সময় যে মা নাই এখন বুঝি কি কষ্ট, হ্যান কষ্ট ত্যান কষ্ট, এই কষ্ট সেই কষ্ট। মা নাই কষ্ট বুঝে, কিন্তু মার যে শোক সেটা সে মনে করেন যে ওই মা মারা যাওয়ার কবরে মারে নামায় রেখে আসতে পারে না, এর মধ্যে আয়সা বাসায় পার্টি করছে, খাইছে দাইছে। হ্যাঁ, তো এটা বাপ্পি ঠিকই করতে পারছে যে মা তার শোক হইতেছে গিয়ে উপরে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।